শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবরই আপনাদের জানাবো। আমি সৌমিত্র শুভ্র। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। দেশে আরও 38 প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। কোভিড-19 এ নিয়ে মৃত্যু হলো 1209 জনের। 24 ঘন্টায় নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে 3099 জনের। আজ পর্যন্ত মোট শনাক্ত 90,619। নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 15,038 জনের। হাসপাতালে চিকিৎসাধীন ও বাসায় আইসোলেশনে থাকা 15,297 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন 34,027। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 34,027 জন এবং শনাক্তের বিবেচনায় সুস্থতার হার 37.55%। আজকে যারা সুস্থ হয়েছেন তাদের মধ্যে শুধু হাসপাতালের সুস্থতা না, বাসায় এবং যারা উপসর্গবিহীন ছিলেন সবাই এইটার মধ্যে যোগ হয়েছে। আমি নিজে সুরক্ষিত থাকলে আমার পাশের ব্যক্তিও সুরক্ষিত থাকবেন এবং তাকে উদ্বুদ্ধ করা যাবে সুরক্ষিত থাকার বিষয়ে। ঢাকায় রেড ও ইয়েলো জোন থাকবে পুরো অবরুদ্ধ, থাকবে সাধারণ ছুটি। এইসব এলাকার সকল শ্রেণীর চাকরিজীবীরা এই ছুটির আওতায় থাকবেন। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়, সীমিত পরিসরে সকল অফিস, কলকারখানা, ব্যাংক, গণপরিবহন চালু থাকবে 30 জুন পর্যন্ত। খোলা থাকবে হাটবাজার ও শপিং মল, তবে তা স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করা যাবে বিকেল 4টা পর্যন্ত। তবে রেড জোন হিসেবে নাম আসা ঢাকার এলাকাগুলোর বাসিন্দাদের মাঝে এক ধরনের আতঙ্ক, উদ্বেগ তৈরি হয়েছে। লকডাউন যে হয়েছে এই বিষয়টা কিন্তু অনেকেই এখনো ভালো করে জানে না। এরকমটা সচেতন দরকার যে আমার 14 দিনের জন্য যত বের না হতো। আমরা গরিব মানুষ, আমরা ঘরে খাওয়ান পেলে আমরা গরম বাইরে না, নাহলে আমরা কি খেয়ে বাঁচবো? আমরা লকডাউনে কি করবো? সবকিছু নিয়ে কিন্তু আমরা একটা এসওপি কিন্তু রেডি করে ফেলছি আমরা। কাজে আমাদেরকে দেওয়ার পরে মিনিমাম 48 ঘন্টা, সর্বোচ্চ 72 ঘন্টার মধ্যে আমরা এলাকাতে আমরা লকডাউন করতে পারবো, সেই প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি। গুলশান এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হক। তিনি যুক্ত হয়েছেন ইতিমধ্যেই। আলামিন, জোন বিভাজন নিয়ে সাধারণ জনগণের প্রতিক্রিয়া কি, এবং এই যে লকডাউন, সাধারণ ছুটি, এই বিষয়গুলোকে তারা কিভাবে দেখছেন, এবং একই সঙ্গে অন্যান্য যেসব সুযোগ সুবিধা এবং যেসব সরবরাহ ব্যবস্থা সেসব নিয়ে তাদের বক্তব্য কি? সৌমিত্র, আমি আসলে যে এলাকায় রয়েছি এই এলাকায় অনেক বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। অফিস ছুটি হওয়ার পরে এই এলাকা থেকে যখন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা বাড়ি ফিরছিল, আমি তাদের সঙ্গে কথা বলছিলাম। তারা বলছিলেন যে তাদের অফিস আসতে হবে, কিংবা অফিস থেকে আসলে এখন পর্যন্ত তাদেরকে সেই সিদ্ধান্তটি জানানো হয়নি। কিভাবে আসলে সেই সময় লকডাউন যদি হয়ে যায় তখন কিভাবে অফিস চলবে, ঘরে বসেই তারা অফিস করতে পারবেন কি না, কিংবা অনেকেই আছেন যাদেরকে আসলে শারীরিকভাবেই অফিসে আসতে হয়, কিংবা অনেকেই আছেন এই এলাকায় কাজ করেন, তাদেরকে আসতেই হবে, সেক্ষেত্রে তাদের নিয়মকানুনগুলো কি হবে, অফিস থেকে কিন্তু তাদেরকে এখন পর্যন্ত জানানো হয়নি। তবে তারা ইতিমধ্যে এর আগে যে সাধারণ ছুটি দেখেছেন সেই অভিজ্ঞতা নিয়ে অনেকেই বলছেন যে লকডাউনটি যদি পরিপূর্ণ লকডাউন হয় সেটি অবশ্যই তাদের জন্য ভালো। করোনা মহামারী যে সংকট, সেই সংকট থেকে যদি উত্তরণ ঘটে এই লকডাউনের মাধ্যমে, তবে সেটিকে তারা সাধুবাদ জানাচ্ছেন। তবে রিক্সা চালক কিংবা এই এলাকার আশেপাশে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন, যারা গুলশান বাড্ডা এলাকার উপরে আসলে জীবিকা নির্বাহ করে থাকেন, এই এলাকায় বসবাস না করলেও এই এলাকায় আসতে হয়, তারা কিন্তু শঙ্কা প্রকাশ করেছেন। তারা বলছেন যে লকডাউন যদি হয়ে যায় তাহলে যেসব সুযোগ সুবিধা রয়েছে, স্থানীয় জনপ্রতিনিধি যারা রয়েছে, স্থানীয় জনপ্রতিনিধির থেকে তাদেরকে যে ঘরে ঘরে খাবার পৌঁছানোর বিষয়টি, সেটি কিন্তু নিশ্চিত করতে হবে। একই সঙ্গে যদি অতি গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তাদেরকে এলাকায় ঢুকতে দেওয়া কিংবা এলাকার বাইরে যেতে দেওয়ার বিষয়টি কিছু ক্ষেত্রে শিথিল করার দাবি কিন্তু তারা জানিয়েছেন। এবং আপনি জানেন পূর্ব রাজাবাজারে ইতিমধ্যে লকডাউন চলছে এবং 45টি যে রেড জোন চিহ্নিত হয়েছে, কিছুদিনের মধ্যে অথবা কয়েকদিনের মধ্যে এই লকডাউন কিন্তু বাস্তবায়ন শুরু হবে। স্থানীয় যে জনপ্রতিনিধি রয়েছেন তারা কিন্তু এই লকডাউন বাস্তবায়ন করবেন এবং প্রশাসন তাদেরকে সহযোগিতা করবে। সৌমিত্র। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে আলামিন।
বৈশ্বিক মহামারীর কারণে স্কুল কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে। আগামী 6 আগস্ট পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আজ শিক্ষা মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, শিক্ষার্থীদের সার্বিক সুরক্ষা ও নিরাপত্তার কথা বিবেচনা করে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি বৃদ্ধি করা হয়েছে। হার মানলে চলবে না। নিজেকে সুরক্ষিত রাখার পাশাপাশি অন্যের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাস্থ্য সুরক্ষার জন্য যা যা নির্দেশনা সেগুলো মেনে চলে নিজের জীবনকে চালাতে হবে। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর 34তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে এসএসএফ সদস্যদের একদিনের বেতন অনুদান হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করা হয়। ভীতু হয়ে হার মানতে হবে এই ধরনের অদৃশ্য শক্তির কাছে, এটা তো না। সেজন্য আমাদেরও সেইভাবে প্রচেষ্টা চালাতে হবে এবং আমি দেশবাসীকে সেটাই বলবো যে স্বাস্থ্য সুরক্ষার জন্য যা যা নির্দেশনা সেগুলি মেনে চলে নিজের জীবনকে চালাতে হবে। কি হতে চলেছে জুন মাসের সামনের দিনগুলিতে? আর কত ঊর্ধ্বগামী হবে সংক্রমণ ও মৃত্যুর গ্রাফ? নিম্নগামী হতেই বা কতদিন? আছে কি কোনো উত্তর? এমন পরিস্থিতিতে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জের রেড জোনগুলোতে ব্যাপক ভিত্তিতে লকডাউন শুরু করতে চায় সরকার। দেশের ভাইরাস বিশেষজ্ঞ ও জনস্বাস্থ্য বিশ্লেষকরা বলছেন, করোনার বিস্তার রোধে গত 3 মাসে বাংলাদেশের নেওয়া পদক্ষেপ সফলভাবে বাস্তবায়ন হয়নি বলেই বেড়ে চলেছে সংক্রমণ ও মৃত্যুর মিছিল। তাই এবার দরকার সামগ্রিক লকডাউন, প্রয়োজনে কারফিউ। জনস্বাস্থ্যবিদদের আশা, যদি যথাযথভাবে জোনভিত্তিক লকডাউন মানা হয় তবে জুনের শেষে কমতে পারে সংক্রমণ। একত্রিত করে একটি সুসমন্বিত পদ্ধতিতে আমরা করোনার বিরুদ্ধে দাঁড়াতে পারিনি, কিন্তু এখনো সময় রয়েছে। এই জুন মাসটা আমাদের এভাবেই চলতে থাকবে। আমরা জুলাইয়ের প্রথম সপ্তাহে অথবা দ্বিতীয় সপ্তাহ থেকে আমরা হয়তো আমাদের ডাউনফ্লোটা দেখতে পাবো, আমরা হয়তো কমতে থাকবো। তখন আমরা এখন যে পর্যায়ে আছি এটাই হয়তো আমাদের সর্বোচ্চ সংক্রমণ, এবং এরপরে হয়তো আগামী সপ্তাহ থেকে আস্তে আস্তে রোগীর সংখ্যা কমতে শুরু করবে। যদি আপনি এর মধ্যে কন্ট্রোল করতে পারেন তাহলে কার্ভটা নিচের দিকে নামবে, কিন্তু নিচের দিকে নামবে এবং এক সময় হয়তো ভ্যাকসিন আবিষ্কার হবে বা মানুষের মধ্যে একটা প্রতিরোধ ক্ষমতা হবে, তখন আস্তে আস্তে কমে যাবে। কিন্তু কমপ্লিট কন্ট্রোল যদি না হয় তখন দেখা যাবে যে একটা সেকেন্ড ফেজও আসতে পারে। করোনা সংক্রমণ প্রতিরোধে ঢাকার 2 সিটিতে 45টি এলাকা রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেসব এলাকা করা হবে লকডাউন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, আজ থেকে হচ্ছে না লকডাউন। স্থানীয় প্রশাসন বাস্তবায়নের সব প্রস্তুতি সম্পন্ন করলেই বিধিনিষেধ কার্যকর করা হবে। আর সংক্রমণের হার বেশি থাকা রেড জোনে লকডাউনের পাশাপাশি সাধারণ ছুটিও থাকবে বলে জানিয়েছেন তিনি। এই সিদ্ধান্ত বাস্তবায়নে সুনির্দিষ্ট এলাকা চিহ্নিত করতে স্বাস্থ্য বিভাগকে তাগিদ দিয়েছেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। তবে লকডাউন এলাকায় সাধারণের নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করার কথা জানান সংশ্লিষ্টরা। রেড জোন থেকে কেউ বাইরে বেরোবে না, কোনো বাইরের লোক রেড জোনে ঢুকবে না, শুধু জরুরি সেবা ছাড়া। যেখানে আমরা রেড জোন ঘোষণা করব সেখানে আগে থেকে একটি কমিটি থাকবে এবং তারা প্রস্তুতি নিয়ে কিন্তু আমরা সেটা করতে চাই। আমরা বলেছি স্বাস্থ্য অধিদপ্তরকে আমাদেরকে যত বেশি ডিফাইন করা হবে, আমাদের যত ওয়ার্ড ওয়ারি মাইক্রো লেভেল এবং ম্যাক্রো লেভেল দুটোই কিন্তু সমন্বয় করতে হবে। কিন্তু সকল লোককে যদি আমি এলাকায় এক জায়গায় আমি ধরে রাখতে পারি তাহলে আমার সংক্রমণের মাত্রা কমে যাবে। করোনার উপসর্গ নিয়ে বিনা চিকিৎসায় কেউ মারা গেলে তা হবে ফৌজদারি অপরাধ। চিকিৎসা অবহেলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি এম ইনায়েতুর রহিমের বেঞ্চ। একই সঙ্গে প্রতিদিন কোভিড ও নন কোভিড হাসপাতালে কতজন রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে সে বিষয়টি স্বাস্থ্য বুলেটিনে জানাতে বলা হয়েছে। করোনা রোগীদের জন্য বেসরকারি হাসপাতালের আইসিইউ ভাড়া যৌক্তিক পর্যায়ে রাখার ব্যবস্থা নিতেও স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া অক্সিজেনের খুচরা বিক্রি বন্ধ সহ আরও 8 দফা নির্দেশনা দেওয়া হয়েছে।
বাবা মার কবরের পাশে শায়িত হলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরান। তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় ছড়ারপাড় জামে মসজিদের মানিকপীর টিলা কবরস্থান এলাকায় হয় দ্বিতীয় জানাজা। এরপর সাবেক মেয়রের ইচ্ছা অনুযায়ী মানিকপীর টিলা কবরস্থানে মা বাবার কবরের পাশে শায়িত হন সিলেটের জনপ্রিয় এই ব্যক্তিত্ব। গত 5 জুন করোনা শনাক্তের 2 দিন পর বদরুদ্দিন কামরানকে নেওয়া হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। রোববার রাত 2:30টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। একটা দিনের জন্য কিন্তু আমাদের মধ্যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় নাই। যখন যে সময় সিলেটবাসীর আনাচে কানাচে দুঃখে সুখে যে সময় যা হয়েছে সব সময় পাশে গিয়ে দাঁড়াইছেন। ওনার প্রিয় সিলেটের মানুষকে উনি কাঁদিয়ে আমাদের মাঝ থেকে উনি বিদায় নিয়েছেন। সিলেটবাসী আসলে ওনাকে সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আমরা এতিম হয়ে গেছে। আমি আমার আব্বার জান্নাতের জন্য দেশবাসীর কাছে সিলেটবাসীর কাছে আমি দোয়া চাচ্ছি। সুন্দর চুল কে না চায়, কিন্তু ক্ষতিকর কেমিক্যাল প্রোডাক্ট না, তা কেড়ে নেয় সব পুষ্টি। চুলের চাই প্রাকৃতিক উপাদান, কোকোনাট মিল্ক, প্রোটিন ও ময়শ্চারাইজিং অ্যালোভেরার গুণে সমৃদ্ধ নতুন প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পু, মজবুত ও সিল্কি চুলের জন্য নতুন প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পু। আজ থেকে খুলল ইউরোপের সীমান্ত। এটিকে বিজয়ের প্রথম ধাপ আখ্যা দিলেও দ্বিতীয় দফায় কোভিড-19 ফিরতে পারে এমন হুঁশিয়ারি দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট। এদিকে রুশ প্রেসিডেন্টের মন্তব্য, ভঙ্গুর সরকার ব্যবস্থার কারণেই কোভিড-19-এর বিরুদ্ধে সংগ্রাম করতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে নতুন অধ্যায় শুরু করলো ফ্রান্স। সব ক্যাফে, হোটেল, রেস্তোরাঁর ওপর থেকে উঠে গেল বিধিনিষেধ। এমনকি ইউরোপের অভ্যন্তরে চলাচল করতে পারবেন পর্যটকরা। 22 জুন থেকে শিশুরা যেতে পারবে স্কুলে। 21 জুন থেকে ইউরোপের দেশগুলোর সাথে সীমান্ত খুলে দিচ্ছে স্পেন। সেদিনই জরুরি অবস্থারও অবসান ঘটছে। নানামুখী সমস্যা এবং নিম্নমুখী প্রাণহানির মধ্যেই দৃঢ়চিত্তে করোনা ভাইরাস মোকাবেলা করছে রাশিয়া, কিন্তু যুক্তরাষ্ট্রে ঠিক উল্টো চিত্র। কেন্দ্রীয় সরকার এবং স্থানীয় প্রশাসনের গাফিলতির কারণেই মহামারী সামলাতে হিমশিম খাচ্ছে দেশটি। 2.5 মাস পর করোনা ভাইরাসে একদিনে সর্বনিম্ন মৃত্যু দেখল যুক্তরাষ্ট্র। দেশটিতে 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন 326 জন। 25 মার্চের পর এটি সর্বনিম্ন প্রাণহানি। নতুন রোগী শনাক্ত হয়েছেন 20,000-এর কাছাকাছি। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে 24 ঘন্টায় 3,248 জন মারা গেছেন। শনাক্ত 1,22,000-এর বেশি। মৃত্যু আর সংক্রমণের দিক থেকে ব্রাজিল এখনও দ্বিতীয় অবস্থানে। বর্তমান হটস্পট মেক্সিকোয় একদিনে 424 জনের মৃত্যুতে মোট প্রাণহানি প্রায় 17,000। বিশ্বজুড়ে নভেল করোনা ভাইরাসে 4,36,000-এর কাছাকাছি প্রাণহানি। সংক্রমণ 80 লাখ ছাড়ালো। ভারতে 24 ঘন্টায় করোনা ভাইরাসে মারা গেছেন 321 জন। সব মিলিয়ে এখন পর্যন্ত 9,500-এর বেশি প্রাণহানি। শনাক্ত 11,000-এর বেশি রোগী, যার মধ্যে রাজধানী নয়াদিল্লিতে একদিনে রেকর্ড 56 জনের মৃত্যু হলো। তৃতীয় দিনের মতো বহাল 2,000-এর ওপরে রোগী শনাক্ত। দিল্লিতে মোট প্রাণহানি 1300। অবশ্য দ্রুত হারে সংক্রমণ আর মৃত্যুর দিক থেকে এগিয়ে মহারাষ্ট্র। করোনা মহামারীর এই সময়ের মাঝেও শর্ত সাপেক্ষে শ্রীলঙ্কা সফরে মিলেছে ক্রিকেটারদের সবুজ সংকেত। স্বাস্থ্যবিধি ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেই বিসিবি সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে আশা করছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, কোয়াবের নেতৃবৃন্দ। রোববার জাতীয় দল ও প্রথম শ্রেণীর শীর্ষস্থানীয় ক্রিকেটারদের ভার্চুয়াল সভায় বসেছিলেন কোয়াব কর্তারা। মাঝপথে স্থগিত ঢাকা প্রিমিয়ার লিগের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে দেশের সার্বিক পরিস্থিতি আরও কয়েকদিন পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতকে হারিয়ে ভারতের ক্রিকেটাঙ্গনেও চলছে শোকের মাতম। সচিন, কোহলি, হরভজন সিংরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না এমন ঘটনা। শুধু কি ক্রিকেটাররা, টেনিস তারকা সানিয়া মির্জা সহ আরও অনেকেই শোকাহত এই ঘটনায়। তবে রূপালী পর্দার ধোনির আত্মহননের এই ঘটনায় অবশ্য এখন পর্যন্ত প্রতিক্রিয়া জানাননি রিয়েল লাইফের ধোনি। মহেন্দ্র সিং ধোনি আনটোল্ড স্টোরির দ্বিতীয় পর্বে সুশান্ত সিং রাজপুতের অভিনয় করার কথা ছিল।
বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের চাঞ্চল্যকর মৃত্যুর ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন তার পরিবার। বলা হচ্ছে এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। এ বিষয়ে সঠিক তথ্য খতিয়ে দেখতে সিবিআই তদন্তেরও দাবি জানিয়েছেন তারা। এদিকে সুশান্ত সিং এর মৃত্যুকে প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলছে মুম্বাই পুলিশ। 34 বছর বয়সী এই শিল্পীর মৃত্যুতে শোকে স্তব্ধ ভারত। চলছে সব খবর, ছোট্ট একটা বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন সব খবর। করোনায় বয়স্কদের ঝুঁকি সবচেয়ে বেশি। এমনিতেই বয়স বাড়লে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তার উপর বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হন তারা। মহামারীর এই সময়ে বয়স্কদের আলাদা রাখা ও বাড়তি নজরদারির পরামর্শ বিশেষজ্ঞদের। আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবসে বয়স্কদের প্রতি আরও মানবিক হওয়ার আহ্বান তাদের। দেশে করোনায় মৃত্যুবরণকারীদের একটা বড় অংশ প্রবীণ। আতঙ্কিত না হয়ে সবাইকে সজাগ থাকতে বলছেন চিকিৎসকরা। পরিবার কোথাও ভেঙে যাচ্ছে, যৌথ পরিবার ভেঙে একক পরিবার, সেটার এফেক্ট কিন্তু সরাসরি গিয়ে পড়ে পরিবারের প্রবীণের উপর। আজকের আমি কিন্তু আগামী দিনের প্রবীণ, আজকের আপনি কিন্তু আগামী দিনের প্রবীণ। তো প্রবীণের জন্য কাজ করা মানে আমার নিজের জন্য কাজ করা। 55 বছরের যারা উপরে চলে যায় বা 60 বছরের যারা হচ্ছে বেশি বা মানে বয়স যাদের হচ্ছে বেশি হয়ে যায়, তাদের ক্ষেত্রে অ্যান্টিবডি তৈরির সম্ভাবনা খুবই কম থাকে এবং যার জন্য তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক কমে যায়। এখন যদি তারা যে কোনো হচ্ছে ভাইরাস দ্বারা বা ইনফ্লুয়েঞ্জা লাইক ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে তাদের ইমিউনিটি লেভেল একদমই 0 লেভেলে নেমে যায়। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশের বিভিন্ন স্থানে করা হচ্ছে লকডাউন। পুরো গাজীপুর জেলা রেড জোন ঘোষণা করা হলেও সকাল থেকে বেশিরভাগ জায়গাতেই স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। বিভিন্ন স্থানে জটলা ছিল অন্যান্য দিনের মতোই। তবে নারায়ণগঞ্জের রূপগঞ্জে চলা লকডাউন বেশ ভালোভাবেই চলছে মোবাইল কোর্টের টহল। ওষুধের দোকান ছাড়া বন্ধ সব দোকানপাট। কক্সবাজারেও বেশ কড়াকড়িভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে জনগণের চলাচল। এছাড়া আরও বেশ কয়েকটি জেলায় এলাকাভিত্তিক লকডাউন কার্যকর করা হয়েছে। করোনা ভাইরাসে প্রাণ হারালেন পুলিশের আরও 2 সদস্য। এ পর্যন্ত করোনায় প্রাণ গেল মোট 26 পুলিশ সদস্যের। সকাল 11টার দিকে মারা যান পুলিশের এসআই SM মুকুল। তিনি ইমবালস হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। এসআই মুকুলের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার চরকুলি গ্রামে। এর আগে ভোরে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন পুলিশের কনস্টেবল মোহাম্মদ আবুল হোসেন আজাদ। আজাদের গ্রামের বাড়ি নেত্রকোনার মদন উপজেলায়। মারা যাওয়া দুজনই ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপিতে কর্মরত ছিলেন। করোনার এই দুঃসময়ে, এই সংকটে সাহসী নেত্রী শেখ হাসিনার উপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানান। বলেন, ভালো থাকার মূলে সচেতনতা ও রোগ প্রতিরোধ ব্যবস্থা জোরদার করতে হবে। এই মহামারীতে নিজে সচেতন না হলে কেউ পথ দেখাতে পারবে না। সংক্রমণ না লুকিয়ে সাথে সাথে নিজ উদ্যোগে টেস্ট ও আইসোলেশনে থাকার পরামর্শ দেন। জাতীয় নেতা মোহাম্মদ নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ, সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরান সহ অনেক নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেন তিনি। কারো সামান্য অবহেলা অন্য শতজনের জীবন নাশের যেন কারণ না হয়। আমরা সংক্রমণ লুকিয়ে না রেখে সাথে সাথে যেন টেস্ট করাই, নিজ উদ্যোগে আইসোলেশনে থাকি, নিজে বাঁচি, পরিবারকে, সমাজকে বাঁচাই। করোনা ভাইরাস ওয়ার্ডে দায়িত্ব পালন নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের প্রভাষক ও হাসপাতালের চিকিৎসকদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। প্রভাষকদের অভিযোগ, নিয়মিত চিকিৎসকদের বাদ দিয়ে তাদেরই দেয়া হচ্ছে করোনা ইউনিটে। তবে হাসপাতালের চিকিৎসকদের দাবি এমন অভিযোগ ভিত্তিহীন। প্রতিষ্ঠান প্রধানরা বলছেন, কারো উপর যাতে অতিরিক্ত চাপ না পড়ে সে বিষয়ে লক্ষ্য রেখেই পদক্ষেপ নেওয়া হবে। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 224 চিকিৎসক পদের মধ্যে অর্ধেকের বেশি শূন্য। 10 দিন ডিউটি করার পরে 14 দিন কোয়ারেন্টাইন, 24 দিন আমাকে হোটেলে থাকতে হয়। আমাকে যদি হয় প্রতি মাসে 24 দিন হোটেলে থাকতে হয়, এটা আসলে আমি কোনোভাবেই মানসিকভাবে সুস্থ থাকতে পারবো না। একটা ইকুয়াল রোস্টার যেন করা হয়, শুধু যেন লেকচারারদের ভিকটিম না করা হয়। করোনা হাসপাতাল, অতএব সেখানে ডিউটি তাদের একটু বেশি পড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু এটা সত্য না যে আমরা করি না। আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পর্যন্ত তারাও
প্রায় রাউন্ড দিতে যাচ্ছেন। কলেজ থেকে আমাদের 28 জন ডাক্তার এসেছে, তার ভিতর মাত্র 8 জন ডাক্তারকে দিয়ে আমরা ডিউটি করাতে পারছি। এখানে আমাদের যারা আউটডোরে ছিল, আউটডোরে কিছু ডাক্তার আছে, ইনডোরে তাদেরকে দিয়ে আমরা কিন্তু এতদিন চালিয়েছি। এক্ষেত্রে কিছু সহকারী প্রফেসরের কাছে তাদের একটা অভিযোগ আছে এবং এই অভিযোগটাকে নিয়ে আমরা কাজ করতেছি, এই অভিযোগটাকে নিয়ে আমরা সব খতিয়ে দেখতেছি। করোনার সংক্রমণ বাড়ছে হু হু করে। এর মাঝেও ময়মনসিংহে বন্ধ হয়নি চায়ের দোকানের আড্ডা। মুখে মাস্ক নেই অনেকের, অথচ করোনা থেকে বাঁচতে কাচের কাপের পরিবর্তে ব্যবহার হচ্ছে প্লাস্টিকের কাপ। প্রতিদিন এসব কাপ মিশছে ড্রেন, জলাশয়ে। পরিবেশবিদরা বলছেন প্লাস্টিক বর্জ্য নিঃসন্দেহে উদ্বেগের কারণ। পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিক পণ্যের অবাধ ব্যবহার রোধ এবং যত্রতত্র তা ফেলা বন্ধ করতে জনসচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলছে জেলা প্রশাসন। পানাইতে গেলে ভাত করে নাইতে গেলে সে মনে করুন মাঞ্চা খা, এর লেগে এটির মধ্যে মনে করুন ভালো খাইয়ে আবার ফেলাই দিল। করোনা ভাইরাসের লেগে মানুষ ওয়ান টাইম গ্লাসে চা খায়, কাঁচের গ্লাসটা সব বাদ। এই প্লাস্টিক পণ্যের ব্যবহারের কারণে পরিবেশের যে বিপর্যয়টা আসবে এটা তো খুবই দীর্ঘমেয়াদী, আমাদেরকে আস্তে আস্তে একদম ক্ষয়ে ক্ষয়ে মেরে ফেলবে। ক্যাম্পেইন শুরু করছি যাতে মানুষ আমাদের এই প্লাস্টিক বা পলিথিন জাতীয় দ্রব্যাদি ব্যবহারের পর যাতে যথাস্থানে এটা ফেলে দেয় এবং সেখান থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তারা যাতে এটা সময় মতো সেখান থেকে সরিয়ে নিয়ে রাইট প্লেসে তারা এটা ফেলে দেয়। করোনা পরীক্ষার জন্য সংগ্রহ করা নমুনার স্তূপ জমেছে চট্টগ্রামের 6টি ল্যাবে। 10 থেকে 12 দিনেও মিলছে না ফলাফল। নমুনা সংগ্রহের বুথ বাড়লেও বাড়ছে না ল্যাব। বিশেষজ্ঞরা বলছেন যথাযথভাবে নমুনা সংরক্ষণ না করলে সঠিক ফলাফল আসার সম্ভাবনা কম। নমুনা জট কমানো এবং দ্রুত পরীক্ষা নিশ্চিত করার বিকল্প নেই বলছেন চট্টগ্রামের জনপ্রতিনিধিরা। বর্তমানে চট্টগ্রামে নমুনা পরীক্ষা হচ্ছে বিআইটিআইডি, চট্টগ্রাম ও কক্সবাজার মেডিকেল কলেজ, ভেটেরিনারি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাব এবং বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে। 12-13 দিন হয়ে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত আমার নমুনার কোনো ফলের ব্যাপারে আমি জানতে পারিনি। 16তম দিনে জুনের 7 তারিখে এসে আমরা রিপোর্ট পেলে দেখতে পাই যে আমার স্ত্রী করোনা পজিটিভ। আমরা ঢাকায় প্রেরণ করেছি। আশা করি সামনে থেকে আমাদের এই নমুনা জট অনেকাংশেই নিরসন হবে। বেশি সময় সংরক্ষণ করতে হয় তাহলে সেই নমুনা -70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ফ্রিজে সংরক্ষণ করা জরুরি। পরিকল্পনা হচ্ছে এটি প্রতিদিন 1000 পরীক্ষা যাতে করা যায় সেই চেষ্টায় আমরা কাজ করছি। ইনশাআল্লাহ আমরা এটি সেটি কিছুদিনের মধ্যে করতে সমর্থ হব। যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এটা ল্যাব এটা পরীক্ষার সাথে যুক্ত হয়নি, তখন দেখেছিলাম প্রায় 700-750 পার ডে পরীক্ষা করা হতো। চীনে একদিনে আবারও 49 করোনা রোগী শনাক্ত। এদের 10 জনই বিদেশ ফেরত, বাকিরা স্থানীয় বাসিন্দা। নতুন শনাক্তদের 36 জনই বেইজিংয়ের। দ্বিতীয় দফায় সংক্রমণের কেন্দ্র হয়ে ওঠা রাজধানীতে নেওয়া হলো কঠোর পদক্ষেপ। শুরু হয়েছে গণনমুনা পরীক্ষা। সংক্রমণের উৎসস্থল হিসেবে চিহ্নিত পাইকারি বাজারটি এখনো বন্ধ। চীনের ঝেজিয়াং প্রদেশের ট্যাঙ্কার বিস্ফোরণে মারা গেছেন 19 জন, অগ্নিদগ্ধ আরও 189 ব্যক্তি। ট্যাঙ্কারটিতে তরল পেট্রোলিয়াম গ্যাস বহন করা হচ্ছিল। বিস্ফোরণে একটি ভবনেও আগুন লেগে যায়, ধসে পড়ে একাংশ। আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ভবন ও গাড়িতেও। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দর্শক, গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলছেন। কৃষক লীগের একটি ভার্চুয়াল সমাবেশে মূলত গণভবন থেকে তিনি কথা বলছেন। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। গাছ লাগালো, এবার সেটাও দেখতে চাই। আবার গাছ লাগালে হবে না, শুধু গাছ লাগালেই হবে না, গাছ লাগানোর পরে গাছের কিন্তু পরিচর্যা করতে হবে। গাছকে লালন পালন করতে হয়, নিজের সন্তানকে যেমন লালন পালন করতে হয়, একটা গাছ লাগালেও তাকেও কিন্তু যত্ন করতে হবে, লালন পালন করতে হবে, তাহলেই তো সে ফল দেবে। আমি ফল খাবো, যত্ন করবো, এটা তো হয় না। কাজে আমি মনে করি যারাই লাগাবে তারাও কিন্তু সে যত্ন করবে। আর মাঝে মাঝে খবর নেবো কার গাছটা কত বড় হলো, কে কী পেলো না পেলো, সেটাও একটু দেখতে হবে। মুজিব বর্ষ আমরা উদযাপন করছি, আমরা যেভাবে ব্যাপক অনুষ্ঠান করার কথা ছিল করতে পারিনি। আমরা সেগুলি করোনা ভাইরাসের কারণে মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে আমাদের পরিবর্তন করতে হয়েছে। সেখানেও আমাদের কিন্তু একটা কর্মসূচি আছে যে ব্যাপক হারে বৃক্ষরোপণ করা, অন্তত কমপক্ষে 1 কোটি গাছ তো আমরা লাগাবোই, কিন্তু এটা আমাদের অব্যাহত থাকবে এবং সারা দেশব্যাপী আমরা এর থেকে আরও বেশি
গাছ, কারণ 3 প্রকারের গাছ লাগালে আমরা 3 কোটি গাছ লাগাতে পারি। তো সেটা মাথায় রেখেই আমাদের প্রত্যেকটা নেতাকর্মী এবং দেশবাসীকে আমি আজকে দিনে আহ্বান জানাচ্ছি, পয়লা আষাঢ় আসুন সকলে মিলে গাছ লাগাই, গাছ লাগিয়ে দেশের পরিবেশ রক্ষা করি, আবার নিজেরা লাভবান হই, কারণ এই গাছ বিক্রির টাকাটা আপনাদের সংসারে অনেক উপযোগী হবে। তো সেই কথা বলেই আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং আমি যেহেতু প্রতি বছর আমরা গাছ লাগাতাম সবাই মিলে, এবার যেহেতু মানে সেটা হচ্ছে না, করোনা ভাইরাসের যে দূরত্ব, সে দূরত্ব বজায় রাখতে হচ্ছে, তারপর আমি কিন্তু গাছ লাগাবো এই গণভবনে। আমরা এখন আবার এই জন্য আমি আমাদের মাননীয় কৃষিমন্ত্রীকে এখানে রেখে দিয়েছি, আর তাছাড়া আমার সাথে আমাদের ট্রেজারারও আছে, কাজে টাকা পয়সার অসুবিধা আওয়ামী লীগে যাতে না হয়। ট্রেজারার আশিকুর রহমান সাহেব আছেন, আমাদের প্রচার সম্পাদক গোলাপও এখানে আছে। তা আমি সবাইকে এই আহ্বান করব যে আসুন এই মুজিব বর্ষে আমরা সকলে মিলে বৃক্ষরোপণ করে আমাদের এই দেশকে রক্ষা করি। আবারও স্বাগত, দেখছেন সব খবর। স্বাস্থ্য খাতে অনিয়ম ও অপচয় বন্ধের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জি.এম. কাদের। সংসদের সম্পূরক বাজেট পাশের আগে আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, পরিকল্পনার অভাবে স্বাস্থ্য খাতে বরাদ্দকৃত অর্থের পরিপূর্ণ ব্যবহার করা যাচ্ছে না। এদিকে সংকটের এই সময়ে মানুষ বাঁচাতে ঐকমত্যের ভিত্তিতে বাজেট বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, বাজেট প্রস্তাবনায় উন্নয়নের চেয়ে মানুষকে রক্ষার বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। পরে অর্থমন্ত্রী সম্পূরক বাজেট সংক্রান্ত নির্দিষ্টকরণ বিল উপস্থাপনের পর তা কণ্ঠভোটে পাশ হয়। কর্তব্য পালনে তাদের আন্তরিকতার অভাব, সমন্বয়ের অভাব, দুর্নীতি ও দলাদলিতে ব্যস্ত থাকা ইত্যাদি কারণে যে কাজ যখন যেভাবে হওয়া দরকার তা হচ্ছে না, ফলে বরাদ্দকৃত অর্থ খরচ হচ্ছে না। আজকে আমাদের মাননীয় এমপি মন্ত্রীরা আজকে কোভিড আক্রান্ত হলে সরকারি কোনো হাসপাতালে যাচ্ছে না, হয় সিএমএইচে যাচ্ছে আর না হলে প্রাইভেট হসপিটালগুলোতে যাচ্ছে। এটা বাস্তবতা মাননীয় স্পিকার। সুতরাং আজকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যে একেবারেই ভঙ্গুর, একেবারেই ধ্বংস হয়ে গেছে, আজকে গোটা স্বাস্থ্য ব্যবস্থা নিঃসন্দেহে আমি বলবো গত 12 বছরে সম্পূর্ণরূপে ভারত নির্ভর, ভারতমুখী হয়ে গেছে। আমরা সাধারণত সবসময় বাজেট করে থাকি, অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন কম্পোনেন্টগুলো সেখানে প্রাধিকার পায়। এবার আমরা সেটা করে নিই, এবার মানুষকে প্রাধিকার দিয়েছি। এটা অর্থনৈতিক বাজেট নয়, একদিকে অর্থনৈতিক বাজেট, পাশাপাশি এটা হলো মানবিক বাজেট। স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে অনলাইনে বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ অ্যান্ড কমিউনিকেশন আয়োজিত বাজেট পর্যালোচনায় এই দাবি জানানো হয়। নির্দিষ্ট গোষ্ঠীকে সুযোগ দিতেই বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন আমির খসরু। আলোচনায় অংশ নিয়ে গণফোরামের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া বলেন, বাজেটে জনগণকে বিপদ থেকে রক্ষা করতে পারেনি সরকার। স্বাস্থ্য খাত মানুষের আজকে প্রেক্ষাপটে আমি মনে করি আজকে 5% জিডিপির 5% কমপক্ষে 3-4% দিয়ে এটা গ্র্যাজুয়ালি 5% নিয়ে যাওয়া উচিত ছিল স্বাস্থ্য খাতে। তারা কেন সেটা করে নাই? এবং প্রত্যেকটা মানুষের মনে এখন স্বাস্থ্য সেবা ছাড়া আর কিছু আছে বলে আমার মনে হয়। করোনা মহামারীর এই সময় বিএনপির বক্তব্য বিদ্বেষমূলক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। এ সময় বিএনপিকে বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রত্যাহার করার আহ্বান জানান মন্ত্রী। বলেন, সরকার বসে নেই, করোনা মোকাবেলায় চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাই সব ধরনের বিষোদ্গার পরিহার করে সরকারকে সহযোগিতার আহ্বান জানান তিনি। তাদের কথাবার্তার ভাষা এই মহামারীর মধ্যেও প্রচণ্ড রাজনৈতিক বিদ্বেষপূর্ণ। তাই আমি বিএনপিকে অনুরোধ জানাবো, এই ধরনের বিদ্বেষপূর্ণ কথা না বলে আসুন সবাই একযোগে জনগণকে সুরক্ষা দেওয়ার জন্য কাজ। বিশাল বাজেট বাস্তবায়নে কর জাল বিছিয়েছেন অর্থমন্ত্রী। করোনাকালীন সময়েও রাজস্ব আদায়ে কঠোর হতে চায় সরকার। কর শনাক্তকরণ নম্বর TIN থাকলেই আর ফাঁকি দেবার সুযোগ নেই। নিত্যপণ্য স্থানীয় ঋণপত্রের বিপরীতে উৎসে কর 2% করার প্রস্তাব করা হয়েছে। এতে বাড়তে পারে ভোক্তার অতি প্রয়োজনীয় নানা পণ্যের দাম। বিশ্লেষকরা মনে করেন, সংকটের এই সময়ে কঠিন হবে রাজস্ব আদায়।
আগাম প্রস্তুতি, সমন্বয়হীনতা আর গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের ব্যর্থতায় করোনা ব্যাপকভাবে ছড়িয়েছে, এমনটাই মনে করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সুরক্ষা সামগ্রী ক্রয়ে দুর্নীতির সাথে জড়িতদের জবাবদিহিতা ও শাস্তির আওতায় আনার তাগিদ দিয়েছেন তিনি। কোভিড-19 ভুয়া নেগেটিভ সনদ বিক্রয়কারী চক্রের 4 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় বেশ কিছু ভুয়া সনদ ও সনদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। দুপুরে রাজধানীর মুগদা এলাকা হতে তাদের গ্রেফতার করে র্যাব। চক্রটি বেশ কিছুদিন ধরে ভুয়া সার্টিফিকেট দিয়ে আসছিল। এ পর্যন্ত তারা প্রায় 150 জনকে ভুয়া সার্টিফিকেট দিয়েছে। প্রতিটি সনদে তারা মুগদা জেনারেল হাসপাতালের নাম ব্যবহার করত। 5 থেকে 7,000 টাকার বিনিময়ে দেয়া হতো সার্টিফিকেট। গাজীপুরে গণমাধ্যম কর্মীদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সদর উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের মাঝে পিপিই বিতরণ করেন গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়। এর আগে স্যানিটাইজার ও মাস্ক সহ অন্যান্য সুরক্ষা সামগ্রীও বিতরণ করা হয়। করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় দুস্থদের মাঝে 5 টাকার প্রতীকী মূল্যে একবেলা খাবার দিচ্ছে আমরা ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন। দুপুরে জামালপুর রেল স্টেশন এলাকায় 170 জন দরিদ্র মানুষের মাঝে ডিম ও মুরগির মাংসের ভুনা খিচুড়ি তুলে দেওয়া হয়। 5 টেহার খাওন নামে এই কর্মসূচি চালাচ্ছে আমরা ফাউন্ডেশন নামের সংগঠনটি। আজ থেকে টানা 15 দিন এই কার্যক্রম চলবে। পর্যায়ক্রমে জেলার সব উপজেলায় 5 টাকায় খাবার দেয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা। আষাঢ় উপলক্ষে 2 মাসব্যাপী বৃক্ষরোপণ শুরু করেছে আওয়ামী লীগ। দুপুরে কলাবাগান মাঠে বৃক্ষরোপণ করে দল এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, সংসদ সদস্য আব্দুর রহমান। কিশোরগঞ্জে মাগুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয়রা। ভারী বর্ষণ উপেক্ষা করে হাজারো নারী, পুরুষ ও শিশু দুপুর 1টা থেকে 2টা পর্যন্ত মাগুরা চেকপোস্ট মোড়ে মানববন্ধনে অংশ নেয়। সুবিধাবঞ্চিত দরিদ্র মানুষ এ সময় চেয়ারম্যান মাহমুদুল হাসান শিহাবের বিরুদ্ধে অভিযোগ করেন। বলেন, সরকার ঘোষিত সকল সুবিধা গরিব অসহায় মানুষকে না দিয়ে ইউনিয়নে তার স্বজন, সচ্ছল আর অনুসারীদের মাঝে বিতরণ করছেন চেয়ারম্যান। তারা চেয়ারম্যানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যার জেরে শুরু হওয়া বর্ণবাদ বিরোধী আন্দোলনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে আরও 2 কৃষ্ণাঙ্গ মার্কিনীর অপমৃত্যু। রোববার নিউ ইয়র্ক, ব্রুকলিন সহ বিক্ষোভে উত্তাল ছিল ছোট বড় শহরগুলো। কেবল যুক্তরাষ্ট্রই নয়, উত্তাল ইউরোপ, এশিয়া, লাতিন আমেরিকা আর অস্ট্রেলিয়াও। ফ্লয়েড হত্যাকাণ্ডের বিচারের দাবিতে একাত্মতা প্রকাশের পাশাপাশি সব ধরনের বৈষম্যের ব্যাপারেও তারা সোচ্চার। সীমান্ত নিয়ে কূটনৈতিক সামরিক উত্তেজনা বেড়েই চলেছে ভারত ও নেপালের। বিতর্কিত 3 এলাকাকে নেপালের মানচিত্রে অন্তর্ভুক্তির ঘটনায় চীনের সম্পৃক্ততা থাকার অভিযোগ ভারতীয় বিশ্লেষকদের। তবে বিষয়টিকে দ্বিপাক্ষিক সংকট বলছে কাঠমান্ডু। রদ্রিগো দুতের্তে সরকারের কট্টর সমালোচক সংবাদকর্মী মারিয়া রেসাকে দোষী সাব্যস্ত করলেন ফিলিপাইনের আদালত। হতে পারে 6 বছরের কারাদণ্ড। সংবাদভিত্তিক ওয়েবসাইট র্যাপলারের প্রধান নির্বাহী মারিয়ার বিরুদ্ধে 8 বছর আগের এক প্রতিবেদনের সূত্রে অভিযোগ আনা হয়। তার সাথে আরও এক সংবাদকর্মী দোষী সাব্যস্ত হলেন। নওগাঁয় সীমান্তে আবারও বিএসএফের গুলিতে এক বাংলাদেশের মৃত্যু হয়েছে। ভোরে পোরশা সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবি জানায়, সীমান্তে একদল রাখালকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে বিএসএফের সদস্যরা। এতে গুলিবিদ্ধ হয়ে সুভাষ রায় নামে এক বাংলাদেশের মৃত্যু হয়। তিনি পোরশার তুরিপাড়া গ্রামের বাসিন্দা। ঘটনার পর বাংলাদেশের পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। পটুয়াখালীর বাউফলে যুবলীগ কর্মী তাপস কুমার দাসের খুনিদের বিচারের দাবি জানিয়েছে তার পরিবার। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাউফল উপজেলা যুবলীগ ও নিহত তাপসের পরিবার যৌথভাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানায়। গত 24 মে বাউফল উপজেলা ডাকবাংলোর সামনে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন তাপস। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মামলা হলেও মূল আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে। চট্টগ্রামে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বিয়ে করেও ঘরে না তোলা এবং নির্যাতনের অভিযোগ করেছেন নাজমা আক্তার নামে ইউএসটিসির এক ইন্টার্ন চিকিৎসক। অভিযুক্ত ইয়াসিন আরাফাত কোচি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহসভাপতি এবং বেসরকারি কারা পরিদর্শক। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে ডাক্তার নাজমা অভিযোগ করেন, 2016 সালের 30 অক্টোবর তাদের বিয়ে হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের পদ পেতে বিয়ের বিষয়টি গোপন রাখতে বলেন ইয়াসিন আরাফাত কোচি। তার চাপে 2 বার গর্ভপাত ঘটান নাজমা। আবারও চমক দেখাতে বলে চলেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। এবার তারা দলে ভেড়াতে যাচ্ছেন 13 বছর
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা স্টিফেন টেইলরকে। 2003 সাল থেকে 2016 সাল পর্যন্ত ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের রক্ষণ সামলাচ্ছেন ডিফেন্ডার স্টিফেন টেইলর। বর্তমান নিউজিল্যান্ডের ক্লাব ওয়েলিংটন ফনিক্সে আছেন তিনি। ইংল্যান্ডের বয়সভিত্তিক দলগুলোতে নিয়মিত খেললেও জাতীয় দলে কখনো খেলা হয়নি 34 বছর বয়সী এই ফুটবলারের। কোস্টারিকার হয়ে বিশ্বকাপ খেলা কলিন রেসের চুক্তি শেষ হবার পর তার ঘাটতি মেটাতে এবার টেইলরকে দলে ফেরানোর চেষ্টা করছে কিংস। আসন্ন এএফসি কাপে চমক দেখাতে কিংসের এমন উদ্যোগ বলে জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ। মৃত্যুর পর জানা গেল জাতীয় দলের সাবেক ফুটবলার নুরুল হক মানিক করোনায় আক্রান্ত ছিলেন। রোববার দুপুরে মধ্যমাঠের এই কুশলী ফুটবলার মারা যান। গত বেশ কয়েকদিন ধরেই পেটের ব্যথায় ভুগছিলেন মানিক, ছিল ঠান্ডা কাশি। পরিবারের চাপে তখনই করোনা পরীক্ষা করিয়েছিলেন এই ফুটবলার। রোববার বিকেল 3:30টায় কলাবাগান নিজ বাসভবনে মারা যান তিনি। পরিবারের পক্ষ থেকে প্রথম দফায় মৃত্যুর কারণ বলা হয় ব্রেইন স্ট্রোক, কিন্তু সেদিন সন্ধ্যাতেই জানা যায় করোনায় আক্রান্ত ছিলেন মানিক। এই ছিল আজকের সব খবরে। যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল। লগ ইন করুন www.যমুনা.tv, facebook/যমুনা টেলিভিশন, youtube/যমুনা TV BD। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।